জানেন, সাধারণত আমরা যখন যুদ্ধ নিয়ে ভাবি মানে আমাদের মাথায় আসে বিশাল সব ট্যাঙ্ক বা যুদ্ধ বিমানের কথা। হুম। আর মানচিত্রের ওপর দিয়ে যাওয়া লাল নীল তীরের কথা। একদম। হলিউডের সিনেমাগুলো আমাদের শিখিয়েছে যে যুদ্ধ মানেই হলো স্রেফ সামরিক শক্তির লড়াই। যার পেশি শক্তি বেশি বা বড় বড় অস্ত্র আছে সেই শেষ পর্যন্ত বিজয়ী হয়। হ্যাঁ, আমরা সাধারণত দৃশ্যমান ধ্বংসলীলা আর কে কতটা এলাকা দখল করল সেদিকেই বেশি মনোযোগ দিই, কারণ খবরের চ্যানেলগুলোতে দিনভর সেটাই দেখানো হয়। ঠিক। কিন্তু যখন আমরা আধুনিক সমরনীতির একদম গভীরে প্রবেশ করি, তখন হঠাৎ করেই সেই চেনা দৃশ্যপটটা পুরোপুরি বদলে যায়। আমাদের আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক সেই ভেতরে জায়গাটাতেই যাব। আজ ২৬শে মার্চ ২০২৬। হ্যাঁ, এবং মধ্যপ্রাচ্যে চলমান একটি অত্যন্ত জটিল আর ভয়ঙ্কর সংঘাত আজ ঠিক ২৭তম দিনে এসে পৌঁছেছে। চারদিকের খবরের শিরোনামে এখন শুধু গোলাগুলি আর বিস্ফোরণের কথা। কিন্তু আজকে আমরা খবরের সেই সাধারণ হেডলাইনের ভেতরের খবরটা খুঁজব। আর এই খোঁজার কাজটি করার জন্য আমাদের হাতে রয়েছে বেশ কিছু চমৎকার এবং অত্যন্ত বিশদ সামরিক গোয়েন্দা রিপোর্ট। সাথে ওপেন সোর্স ডেটা, মানে যাকে আমরা ওসিন্ট বলি, এবং প্রথম সারের প্রতিরক্ষা বিশ্লেষকদের নিজস্ব নোটসও আছে। তো আমাদের আজকের মিশন হলো এই এত সব তথ্যের ভিড় থেকে যুদ্ধের পেছনের আসল কৌশলগত কাঠামো বা ধরুন স্ট্র্যাটেজিক আর্কিটেকচারটা বের করে আনা। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে একটি বিষয় খুব স্পষ্টভাবে জানিয়ে রাখা প্রয়োজন। এটা খুব জরুরি। এখানকার তথ্যগুলো অত্যন্ত স্পর্শকাতর এবং এর সাথে গভীর ভূরাজনৈতিক আবেগ জড়িয়ে আছে। কিন্তু এই বিশ্লেষণে আমরা কখনো কোনো পক্ষ নিচ্ছি না। একদমই না। আমরা এখানে কোনো রাজনৈতিক মতাদর্শকে সমর্থন বা বিরোধিতাও করছি না। আমাদের কাজ হলো শুধুমাত্র প্রাপ্ত সামরিক ও গোয়েন্দা নথির ভিত্তিতে পরিস্থিতিটি কেমন তা একদম নির্লিপ্তভাবে বিশ্লেষণ করা। ঠিক আছে, চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। হ্যাঁ, চলুন শুরু করা যাক। যুদ্ধের ধ্বংসলীলার চেয়েও এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট নাকি লুকিয়ে আছে সাধারণ অঙ্কের হিসেবে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে ভেঙে পড়ছে তা নিয়ে আমাদের উৎসগুলো ঠিক কি বলছে? আমাদের হাতে থাকা ডেটা বলছে গালফ কোয়ালিশন মাত্র ৩ দিনের মধ্যে প্রায় ৮০০টি প্যাট্রিয়েট ইন্টারসেপ্টর বা মিসাইল বিধ্বংসী রকেট ব্যবহার করে ফেলেছে। দাঁড়ান ৮০০টি মাত্র ৩ দিনে? হ্যাঁ, বিষয়টা ঠিক কতটা ভয়াবহ তা বোঝানোর জন্য একটি তুলনা দিই। ইউক্রেন তাদের পুরো ৪ বছরের রক্তক্ষয়ী যুদ্ধে পশ্চিমা মিত্রদের কাছ থেকে সব মিলিয়ে পেয়েছিল মাত্র ৬০০টি ইন্টারসেপ্টর। বাপরে, ৪ বছরে ৬০০ আর এখানে মাত্র ৩ দিনে ৮০০ শেষ। ঠিক তাই। কিন্তু একটু বুঝিয়ে বলুন তো, মানে এত দ্রুত এতগুলো ইন্টারসেপ্টর শেষ হয়ে যাওয়ার পেছনের মেকানিজম বা কারণটা কি? এখানে যে বিষয়টি চমকপ্রদ তা হল এর মূল কারণটা হচ্ছে ইরানের ক্লাস্টার ওয়ারহেড ডক্ট্রিন। ক্লাস্টার ওয়ারহেড? হ্যাঁ, ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী ইরানের প্রায় ৭০% ব্যালিস্টিক মিসাইলে এখন ক্লাস্টার ওয়ারহেড বা গুচ্ছ বোমা থাকছে। আচ্ছা। বিষয়টা একটু বুঝিয়ে বলি। সাধারণত একটা মিসাইলে একটি বড় বোমা থাকে, কিন্তু ক্লাস্টার ওয়ারহেডের ক্ষেত্রে একটা বড় মিসাইলের ভেতরে অনেকগুলো ছোট ছোট বোমা বা সাবমিউনিশন ভরা থাকে। ও, বুঝতে পেরেছি। তার মানে একটা ভাঙলে অনেকগুলো বের হবে। ঠিক ধরেছেন। এখন আপনি যদি এই বড় মিসাইলটিকে ভূপৃষ্ঠের কাছাকাছি এসে ধ্বংস করার চেষ্টা করেন, তবে ওই ছোট বোমাগুলো আকাশ থেকে চারদিকে বৃষ্টির মতো ছড়িয়ে পড়বে। আর তখন শহরের ব্যাপক ক্ষতি হবে, তাই না? একদম। তাই এগুলোকে ঠেকাতে হলে মাটি থেকে অন্তত ১০০ কিলোমিটার ওপরে, অর্থাৎ যেখানে মহাকাশের সীমানা শুরু হচ্ছে ঠিক সেখানে আঘাত করতে হয়। আর ইসরায়েলের হাতে এই কাজটি করার জন্য একমাত্র উপযুক্ত হাতিয়ার হল অ্যারো 3 ইন্টারসেপ্টর। ঠিক বলেছেন। কিন্তু সমস্যা হল এই অ্যারো 3 ইন্টারসেপ্টরের সংখ্যা তো আর অসীম নয়। মোটেও না। সেমাফোর এবং অন্যান্য সোর্সের তথ্য অনুযায়ী ইসরায়েলের কাছে অ্যারো 3 এর মজুদ এখন মারাত্মকভাবে কমে গেছে। কতটা কমেছে? সম্ভবত এখন ৫টিরও কম কার্যকর রাউন্ড তাদের হাতে বাকি আছে। মাত্র ৫টি? হ্যাঁ, আর সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য হল এই অ্যারো 3 তৈরি করতে প্রচুর সময় লাগে। বছরে এগুলো তৈরি হয় মাত্র ৫০টি। সিরিয়াসলি? তার মানে আকাশে উড়ে আসা হাজার হাজার হুমকি ঠেকানোর জন্য তাদের কাছে এমন একটি অস্ত্র আছে যা বছরে মাত্র ৫০টি তৈরি হয়? এটাই বাস্তব ডেটা। মানে বিষয়টা এমন যেন এক ঝাঁক মৌমাছিকে তাড়ানোর জন্য আমরা
সলিড সোনার বার ঝুড়ে মারছি। একটা দেশ কিভাবে এই অর্থনৈতিক আর লজিস্টিক ক্ষতি সামলাবে? আসলে সামলানো খুবই কঠিন। কারণ আমি যেটা ঘাঁটতে গিয়ে দেখলাম একটি PAC-3 MSE ইন্টারসেপ্টরের দাম প্রায় $4 মিলিয়ন। হুম। আর সেটা দিয়ে তারা ধ্বংস করছে $35,000 থেকে $70,000 সস্তা ড্রোন। হ্যাঁ, আইলান কিন্তু ভুল করে বা ভাগ্যের জোরে এই সুবিধা পায়নি। এটি তাদের একটি সুপরিকল্পিত সামরিক ডক্ট্রিন। মানে তারা ইচ্ছা করে এটা করছে। একদম। তারা পশ্চিমা বিশ্বের ইন্টারসেপ্টর তৈরির ধীর গতিকে একটি কৌশলগত অস্ত্র হিসাবে ব্যবহার করছে। এটিকে সামরিক ভাষায় বলে কস্ট এক্সচেঞ্জ রেশিও। আচ্ছা। আপনি একটু আগে যেটা বললেন, $4 মিলিয়ন ইন্টারসেপ্টর বনাম $35,000 ড্রোন, এই খরচের অনুপাতটা হল 106:1। ইরান ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ওপর থেকে নিচের দিকে ধসিয়ে দিচ্ছে। আর ঠিক এই কারণে অ্যারো 3 শেষ হয়ে যাওয়ার পর ইসরায়েল যখন নিচের স্তরে ডেভিড স্লিং সিস্টেম দিয়ে দিমোনা ও আরাদে মিসাইল ঠেকানোর চেষ্টা করেছিল, সেটা চরমভাবে ব্যর্থ হয়েছে। হ্যাঁ, কারণ ডেভিড স্লিং অতটা উচ্চতায় কাজ করার জন্য তৈরি হয়নি। যার ফলে 2টি ইরানি ব্যালিস্টিক মিসাইল সরাসরি আঘাত এনেছে। ঠিক। আর এর চূড়ান্ত ফলাফল হিসেবে ইসরায়েল এখন বাধ্য হয়ে ডিফেন্সিভ ট্রিয়াজ নীতি গ্রহণ করেছে। এই ডিফেন্সিভ ট্রিয়েজ ব্যাপারটা কি? চিকিৎসা বিজ্ঞানের মতো কিছু? একদম সেই কনসেপ্টটাই। চিকিৎসা বিজ্ঞানে যেমন সব রোগীকে না বাঁচিয়ে যাকে বাঁচানো সম্ভব তাকে আগে দেখা হয়, ঠিক তেমনি ইসরায়েল এখন কিছু সাবমিউনিশন না ঠেকিয়ে ইচ্ছা করেই মাটিতে পড়তে দিচ্ছে। ও আচ্ছা, যাতে ভবিষ্যতে বড় কোনো হামলার জন্য তাদের দামি ইন্টারসেপ্টরগুলো বাঁচিয়ে রাখা যায়। হ্যাঁ, ঠিক তাই। তো যখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে না, তখন স্বাভাবিকভাবেই রকেট ছোঁড়ার জায়গাগুলো দখল করার জন্য মাটিতে স্থলবাহিনী পাঠাতে হয়। আকাশ থেকে যুদ্ধটা তখন নেমে আসে মাটিতে। কিন্তু সেখানে পরিস্থিতি কেমন? আমাদের দ্বিতীয় সেকশনটা লেবাননে ইসরায়েলের আটকে পড়া নিয়ে, তাই না? হ্যাঁ, আর মাটিতে পরিস্থিতি আরও বেশি জটিল। আইডিএফ দক্ষিণ লেবাননের খিয়াম শহরটি দখলের জন্য টানা 20 দিন ধরে লড়াই করছে। 20 দিন? হ্যাঁ, এই খিয়াম শহরটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েলের 84তম গিভাটি ব্রিগেড শহরের কিছু অংশ দখল করতে সক্ষম হলেও হিজবুল্লাহ এখনও শহরের কেন্দ্রে খুব শক্ত অবস্থানে রয়েছে। মানে রীতিমতো ক্লোজ রেঞ্জ কম্ব্যাট বা সম্মুখ সমর চলছে। একদম। কিন্তু রাজনৈতিক নেতাদের কথা শুনলে তো অন্যরকম মনে হয়। আমি তো দেখলাম ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী 19 কিলোমিটার পর্যন্ত একটি সিকিউরিটি জোন বা নিরাপত্তা বলয় তৈরির ঘোষণা দিয়েছেন। রাজনৈতিক ঘোষণা দেওয়া আর বাস্তবে তা অর্জন করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমাদের ওপেন সোর্স স্যাটেলাইট ডেটা এবং গ্রাউন্ড রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায়, বাস্তবে আইডিএফের অবস্থান সীমান্ত থেকে মাত্র 2 থেকে 11 কিলোমিটার ভেতরে আটকে আছে। আর তাদের মূল সামরিক লক্ষ্য তো লিটানি নদী, তাই না? হ্যাঁ, যা সীমান্ত থেকে এখনও প্রায় 30 কিলোমিটার দূরে। মানে এটা তো অনেকটা এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছেই চূড়া জয় করার ঘোষণা দেওয়ার মতো ব্যাপার। দারুণ একটা উদাহরণ দিয়েছেন। রাজনৈতিক ঘোষণা আর বাস্তব পরিস্থিতির মধ্যে আকাশ পাতাল তফাত। আমি আরও দেখলাম আইডিএফ বলছে তারা লিটানি নদীর উপরে সেতুগুলো ধ্বংস করছে, অথচ তারা সেখানে পৌঁছাতেই পারেনি। হ্যাঁ, এদিকে তারা আবার অতিরিক্ত সেনা বা রিইনফোর্সমেন্ট পাঠানোর ঘোষণাও দিচ্ছে। যদি তারা সত্যি জয়ী হয়ে থাকে, তাহলে নতুন করে আরও 4 ডিভিশন সেনা কেন পাঠাতে হবে? আসলে সামরিক ভাষায় রিইনফোর্সমেন্ট বা অতিরিক্ত সৈন্য পাঠানোর মানে হল আপনার আগের পরিকল্পনা ঠিকমতো কাজ করছে না। বুঝতে পেরেছি। আর এর পেছনের মূল কারণটা হল কিছু বিশেষ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল হিজবুল্লাহ, অ্যালমাস এবং কর্নেট ইএমের মতো মিসাইলগুলো ব্যবহার করে ইসরায়েলের অত্যন্ত আধুনিক এবং সুরক্ষিত মেরকাভা MK4 ট্যাঙ্কগুলো ধ্বংস করছে। একটু থামুন। ইসরায়েলের তো বিখ্যাত ট্রফি অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম আছে, যেটা যে কোনো মিসাইলকে ট্যাঙ্কে আঘাত করার আগেই ধ্বংস করে দেয়। হ্যাঁ, আছে। তাহলে এই মিসাইলগুলো কিভাবে ট্রফি সিস্টেমকে ফাঁকি দিচ্ছে? খুব চমৎকার একটি প্রশ্ন। ট্রফি সিস্টেম মূলত একটি রাডার এবং শুটারের সমন্বয়। যখন কোনো মিসাইল সোজা ট্যাঙ্কের দিকে আসে, ট্রফি একটি শটগানের মতো বিস্ফোরক ছুঁড়ে মিসাইলটিকে মাঝপথেই ধ্বংস করে দেয়। আচ্ছা। কিন্তু এই অ্যালমাস বা কর্নেট ইএম মিসাইলগুলো সোজা না এসে একেবারে শেষ মুহূর্তে ওপরের দিকে উঠে যায় ও, বুঝতে পারছি। এবং ট্যাঙ্কের সবচেয়ে দুর্বল অংশ অর্থাৎ ওপরের হ্যাচে আঘাত হানে, যাকে সামরিক ভাষায় টপ অ্যাটাক ট্রেজেক্টরি বলা হয়। ওপরের দিকে ট্রফি সিস্টেম কাজ করতে পারে না। বাপরে, তার মানে $1 বিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অকেজো হয়ে পড়ছে। ঠিক তাই।
মূলত আকাশ প্রতিরক্ষার সংকটের কারণেই ইসরায়েলকে স্থল অভিযানের উপর এত বেশি নির্ভর করতে হচ্ছে, আর স্থলেও তারা এই ধরনের অত্যাধুনিক অস্ত্রের কারণে প্রবল বাধার মুখে পড়ছে। ঠিক আছে। ইসরায়েল যখন আকাশ ও মাটিতে এভাবে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই দৃশ্যপটে প্রবেশ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক বহর। হ্যাঁ, কিন্তু এত বড় একটি বাহিনী মধ্যপ্রাচ্যে আনা কি এতই সহজ? আমাদের ইন্টেলিজেন্স ডেটা এই বিষয়ে কি বলছে? এটি কোনো সাধারণ মোবিলাইজেশন নয়। 2003 সালের অপারেশন ইরাকি ফ্রিডমের পর এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় লজিস্টিক মোবিলাইজেশন বা সামরিক প্রস্তুতি। বিশাল ব্যাপার। জার্মানি ব্রেমার হ্যাভেনে USNSS রেড ক্লাউড নামের একটা বিশাল জাহাজে পোল্যান্ডে মজুত রাখা ন্যাটো অস্ত্র বোঝাই করা হচ্ছে। একই সাথে 3টি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং 82তম এয়ারবর্ন ডিভিশন রওয়ানা হয়েছে। আমাদের শ্রোতাদের একটু বুঝিয়ে বলা দরকার, এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আসলে কি? এটি কিন্তু কোনো সাধারণ যুদ্ধজাহাজ নয়। একদমই না। এটি ভাসমান একটি শহর। এর কেন্দ্রে থাকে একটি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরী, আর তাকে ঘিরে থাকে অসংখ্য গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, পারমাণবিক সাবমেরিন এবং সাপ্লাই জাহাজ। হ্যাঁ, একসাথে 3টি এমন গ্রুপ মুভ করানো মানে আমেরিকার সামরিক পেশি শক্তির এক বিশাল প্রদর্শনী। কিন্তু সমস্যাটা তো অন্য জায়গায়। ইরান তো আর হাত গুটিয়ে বসে নেই। অবশ্যই না। তারা গত ২৭ দিন ধরে যুক্তরাষ্ট্রের সমস্ত লজিস্টিক নোড বা সাপ্লাই ঘাঁটিতে ক্রমাগত হামলা চালাচ্ছে। কুয়েত বিমানবন্দর, আলী আল সালেম ঘাঁটি, ক্যাম্প আরিফজান, বাগদাদের ক্যাম্প ভিক্টোরি কোথাও বাদ যাচ্ছে না। এমনকি তারা দিয়েগো গার্সিয়াতেও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, যেটি কিনা সংঘাতের কেন্দ্র থেকে ২,০০০ কিলোমিটার দূরে। ঠিক বলেছেন। দিয়েগো গার্সিয়াতে হামলা করার মাধ্যমে ইরান মূলত বুঝিয়ে দিয়েছে যে তাদের রেঞ্জ বা পাল্লা এখন অনেক বড়। তবে এর চেয়েও বড় লজিস্টিক দুঃস্বপ্ন হল হরমুজ প্রণালী। আচ্ছা, সেখানে কি সমস্যা? ইরান সেখানে আগে থেকেই মাইন পুঁতে রেখেছে। দাঁড়ান, আমি যদি ভুল না করি, এই মাইন পরিষ্কার করার জন্য যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ এই মুহূর্তে সেখানে নেই। ঠিক ধরেছেন। এটা কিভাবে সম্ভব? আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে পেন্টাগনের ভেতরের একটা বড় ব্যর্থতা চোখে পড়বে। যুক্তরাষ্ট্রের অ্যাভেঞ্জার ক্লাস মাইন সুইপারগুলো গত বছরের শেষ দিকেই বাতিল বা ডিকমিশন করা হয়েছে। ও আচ্ছা। আর এগুলোর বিকল্প হিসেবে যে নতুন LCS বা লিটোরাল কম্ব্যাট শিপগুলো আনা হয়েছিল, সেগুলো চরমভাবে ব্যর্থ হয়েছে। মানে কাজ করছে না? না, পেন্টাগনের নিজস্ব টেস্টিং রিপোর্ট বলছে এই নতুন জাহাজগুলো টোয়িং বা টেনে নেওয়ার যন্ত্রপাতি অস্থিতিশীল এবং এগুলো সাগরের তলদেশে থাকা মাইনগুলো সঠিকভাবে শনাক্ত করতে পারে না। তার মানে দাঁড়াচ্ছে, আপনি একটি বিশাল বাহিনীকে এমন একটি সরু করিডোর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যেখানে চারদিকে ফাঁদ পাতা আছে, কিন্তু আপনার কাছে ফাঁদ খোঁজার জন্য কোনো যন্ত্র বা টর্চ লাইট নেই। একদম তাই। যুক্তরাষ্ট্রকে এখন একটি ভয়ানক সিদ্ধান্ত নিতে হবে। হয় তাদেরকে মাইন হামলার বিশাল ঝুঁকি নিয়ে হরমুজ প্রণালীতে ঢুকতে হবে, অথবা রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য একটি দেরি মেনে নিতে হবে, তাই না? হ্যাঁ, কারণ এই বাহিনী কোনো ছোট দ্বীপ দখলের জন্য নয়, পুরো একটা দেশের সাথে লড়াই করার সাইজ অনুযায়ী আনা হচ্ছে। কিন্তু ইরান গত 40 বছর ধরে এই সমুদ্রপথটিকে রীতিমতো দুর্বেদ্য করে তুলেছে। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? আমেরিকা মাইনের কারণে সাগরে আটকে আছে, ইসরায়েল ইন্টারসেপ্টরের অভাবে আকাশে আটকে আছে, এবং স্থলবাহিনী লেবাননে আটকে আছে। এর মানে হলো কেউই শুধু গোলাগুলি করে এই পরিস্থিতি থেকে বেরোতে পারছে না, তারা কার্যত কূটনীতি টেবিলে বসতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, কিন্তু পর্দার আড়ালে কূটনীতির টেবিলে আসলে কি চলছে সেটা দেখা দরকার। কি চলছে সেখানে? ইরান এখানে অত্যন্ত চতুর একটি কৌশল নিয়েছে। তারা একই সাথে 3টে ট্র্যাকে কাজ করছে। 3টে ট্র্যাক? হ্যাঁ, প্রকাশ্যে তারা সব ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করছে, গোপনে তারা ব্যাক চ্যানেল বা পেছনের দরজা দিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং একই সাথে ক্রমাগত সামরিক হামলাও অব্যাহত রেখেছে। হ্যাঁ, আমি ইরানের 5 দফা পল্টা প্রস্তাবটা দেখছিলাম। সেখানে তারা এমন সব শর্ত দিয়েছে, যেমন যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে, যুক্তরাষ্ট্রকে পুরোপুরি সেনা প্রত্যাহার করতে হবে। ঠিক। তারা খুব ভালো করেই জানে আমেরিকা কখনোই এসব শর্ত মানবে না। তার মানে ইরানের এই শান্তি প্রস্তাব আসলে শান্তির জন্য নয়, বরং এটি একটি স্টপওয়াচ হিসেবে কাজ করছে। একদম। আর তারা জানে আমেরিকার ভেতরে কতটা বিভক্তি। হ্যাঁ, আমি আমাদের ডেটা সোর্স থেকে AP এর একটি জরিপ দেখছিলাম, যেখানে বলা হয়েছে 59% আমেরিকান মনে করেন এই যুদ্ধ অনেক দূর গড়িয়েছে এবং তাদের এর থেকে বেরিয়ে আসা উচিত। শুধু সাধারণ মানুষের মধ্যেই নয়,
হোয়াইট হাউসের ভেতরে এবং মিত্রদের মধ্যেও চরম বিভক্তি রয়েছে। মিত্রদের মধ্যে কেমন? ধরুন, সৌদি যুবরাজ চাইছেন ডোনাল্ড ট্রাম্প যেন ইরানের জ্বালানি স্থাপনাগুলো দখল করে নেন। অন্যদিকে আমিরাতের বিলিয়নিয়ার আল হাবতুর প্রকাশ্যেই ট্রাম্পের সমালোচনা করছেন যে কেন তিনি তাদের অঞ্চলকে যুদ্ধে জড়াচ্ছেন। আর ওয়াশিংটনের ভেতরে? আমি পড়লাম প্রতিরক্ষামন্ত্রী হেক্সেথ চাইছেন যে কোনো মূল্যে যুদ্ধ চালিয়ে জয়লাভ করতে। হ্যাঁ, আর অন্যদিকে উইটকফ ও কুশনার চাইছেন 30 দিনের একটি শান্তি চুক্তি করে পরিস্থিতি ঠান্ডা করতে। তার মানে ব্যাপক মতভেদ। এবং ইরানের ব্যাকচ্যানেল মধ্যস্থতাকারীরা এই বিভক্তির কথা খুব ভালো করেই জানে। ইরানের পার্লামেন্ট স্পিকার প্রকাশ্যেই বলেছেন যে আমেরিকার কাছে এই যুদ্ধ থেকে বের হওয়ার কোনো এক্সিট প্ল্যান নেই। ইরান কূটনীতিকে ব্যবহার করছে শুধুমাত্র সময় কেনার জন্য। বুঝতে পেরেছি। তারা জানে যুদ্ধ যত দীর্ঘ হবে, ইন্টারসেপ্টরের অভাব এবং লজিস্টিক দুর্বলতার কারণে যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধের খরচ প্রতিদিন জ্যামিতিক হারে বাড়তে থাকবে। আর এখানেই বিষয়টি সবচেয়ে কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। খালি হয়ে যাওয়া ইন্টারসেপ্টর, লেবাননে আটকে পড়া স্থলবাহিনী, মাইন বিস্ফোরক ভর্তি সমুদ্রপথ এবং বিভক্ত রাজনীতি, এই সব কিছু এখন একটি মাত্র বিন্দুতে এসে মিলছে। ঠিক তাই। আমাদের ইন্টেলিজেন্স সোর্স বলছে আগামী 72 ঘণ্টার মধ্যে 3টি ক্লক বা সময়সীমা শেষ হতে যাচ্ছে, যা নির্ধারণ করবে এই যুদ্ধের ভবিষ্যৎ। আগামী 72 ঘণ্টা হল এই সংঘাতের সবচেয়ে চরম উত্তেজনার মুহূর্ত। ঘড়ি 1 হল ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা না করার বিষয়ে ট্রাম্পের যে 5 দিনের স্থগিতাদেশ ছিল তা শেষ হচ্ছে। আর ইরান তো ইতিমধ্যেই এর পাল্টা জবাব দেওয়ার জন্য তালিকা প্রস্তুত করে রেখেছে, তাই না? একদম। আর ঘড়ি 2 হল ব্যাকচ্যানেল কূটনীতির চূড়ান্ত সময়সীমা। রয়টার্সের একটি সূত্র বলছে যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স হয়তো পাকিস্তানের মাধ্যমে চলা এই আলোচনার একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে ইসলামাবাদে যেতে পারেন। হ্যাঁ, ইরান কি আসলেই চুক্তিতে আসবে নাকি এই চ্যানেল বন্ধ করে দেবে, তা এই 72 ঘণ্টাতেই পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তৃতীয় ঘড়িটা মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সবচেয়ে ভয়ঙ্কর হল ঘড়ি 3। এটা একটা সামরিক ফাঁদ। আচ্ছা। ইউএসএস ত্রিপোলি নামের একটি মার্কিন জাহাজ, যাতে প্রায় 2200 মেরিন সেনা রয়েছে, সেটি দিয়েগো গার্সিয়া থেকে রওয়ানা হয়ে এমন একটি সমুদ্র সীমায় প্রবেশ করতে যাচ্ছে যেখানে ইরানের সবচেয়ে আধুনিক অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইলগুলো এখনও অব্যবহৃত অবস্থায় প্রস্তুত আছে। আর এখানেই তো সবচেয়ে আতঙ্কের ব্যাপারটি লুকিয়ে আছে। আমি রিপোর্টে পড়লাম রাশিয়া নাকি রিয়েল টাইমে স্যাটেলাইট ডেটা ব্যবহার করে এই মার্কিন জাহাজের লোকেশন বা অবস্থান ইরানকে জানিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় গেম চেঞ্জার। একটু ভেবে দেখুন, এতকাল আমেরিকার সবচেয়ে বড় শক্তি ছিল তাদের অদৃশ্য থাকার ক্ষমতা বা ফগ অফ ওয়ার। সমুদ্র এত বিশাল যে সেখানে অনায়াসে জাহাজ লুকিয়ে রাখা যায়। কিন্তু রাশিয়ার স্যাটেলাইটের কারণে আমেরিকা তো সেই অদৃশ্য থাকার সুবিধাই হারিয়েছে, তাই না? আপনি একদম সঠিক পয়েন্টই ধরেছেন। রাশিয়া ইরানকে স্যাটেলাইট ফিড দেওয়ার মানে হল আমেরিকার সামরিক বাহিনী এখন আর অন্ধকারে লুকিয়ে নেই। এটি অনেকটা নিজের তাসগুলো প্রতিপক্ষকে দেখিয়ে পোকার খেলার মতো। 2200 সেনাবোঝাই একটি জাহাজ এমন একটি ফাঁদের দিকে এগোচ্ছে যেখানে শিকারী আগে থেকেই তার প্রতিটি পদক্ষেপ দেখতে পাচ্ছে। বাপরে, কি ভয়ঙ্কর! তার মানে আমেরিকার মূল গ্রাউন্ড ফোর্স পৌঁছতে এখনও অন্তত 50 দিন বাকি, কিন্তু রাজনৈতিক সময়সীমা শেষ হয়ে যাচ্ছে মাত্র 28 দিনের মাথায়। ঠিক তাই, ইরান চাইছে এই রাজনৈতিক সময়সীমা শেষ হওয়ার আগে আমেরিকার সামরিক শক্তির ব্যবহারের ইচ্ছাকে আর্থিকভাবে এবং কৌশলগতভাবে অত্যন্ত ব্যয়বহুল করে তুলতে। এই 3টি ঘড়ির টিকটিক শব্দই বলে দেবে আমরা কি একটি ভয়াবহ যুদ্ধবৃদ্ধির দিকে যাচ্ছি নাকি বাধ্য হয়ে আমেরিকা পিছু হটবে। আজকের এই দীর্ঘ গভীর আলোচনা থেকে এটা খুব স্পষ্ট যে আধুনিক যুদ্ধ শুধু গোলাগুলি, সাহসিকতা বা বড় বড় জাহাজের বিষয় নয়। না, একদমই না। এটি মূলত সাপ্লাই চেন, কারখানার উৎপাদন গতি এবং খরচের অঙ্কের এক ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধ। এবং এটি আমাদের শ্রোতাদের জন্য একটি বিরাট চিন্তার বিষয় হওয়া উচিত। কেন বলুন তো? কারণ এটি প্রমাণ করছে যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং প্রযুক্তিতে উন্নত বাহিনীও সাপ্লাই চেনের একটি ছোট দুর্বলতার কাছে কতটা অসহায় হতে পারে। একটি $4 মিলিয়ন ইন্টারসেপ্টর ফুরিয়ে গেলে $বিলিয়ন শহর কিভাবে অরক্ষিত হয়ে পড়ে, এটা তার জ্বলন্ত প্রমাণ। ঠিক বলেছেন। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে, তবে যাওয়ার আগে আপনাদের জন্য একটি নতুন এবং গভীর প্রশ্ন রেখে যেতে চাই, যা নিয়ে আপনারা নিজেরা ভাবতে পারেন। যদি একটি মিসাইল ইন্টারসেপ্টর তৈরি করতে কয়েক বছর সময় লাগে
আর সেটি যুদ্ধে মাত্র কয়েকদিনেই শেষ হয়ে যায়, তাহলে ভবিষ্যতে নিউ ইয়র্ক, লন্ডন বা টোকিওর মতো বিশাল শহরগুলো কিভাবে হাজার হাজার সস্তা ড্রোনের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করবে? এটা আসলেই একটা বড় প্রশ্ন। মধ্যপ্রাচ্যের এই গাণিতিক যুদ্ধ কি তাহলে ভবিষ্যতের প্রতিটি গ্লোবাল সংঘাতের সতর্কবার্তা? মনে করে দেখুন সেই একঝাঁক মৌমাছি আর সোনার বারের কথা। আমাদের কি সোনার বার ফুরিয়ে আসছে? ভাববেন বিষয়টা নিয়ে। আপনাদের এই কৌতূহল বজায় থাকুক। পরবর্তী গভীর আলোচনায় আবারও দেখা হবে নতুন কোনো জটিল বিষয়ের সহজ বিশ্লেষণ নিয়ে। ভালো থাকবেন।